দেখেন লেখা আছে নিট ইনকাম বা এনআই অথবা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, আমরা যেটাই বলি না কেন এনআই অ্যাপ্রোচ বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ একই কথা। এখানে সূত্র আছে, দেখেন প্রথমে বের করতে হয় ভ্যালু অফ দ্য শেয়ার, এস এর মান। ভ্যালু অফ শেয়ার শর্টকাটে বলা এস, সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস আই বাই কেই। আর হচ্ছে আপনার অথবা ইবিআইটি মাইনাস আই এটুকের পরিবর্তে লেখা যায় এন আই বাই কেই। তারপরে দেখেন লেখা আছে ভ্যালু অফ বন্ড বা ডেপ্ট, একই কথা, ভ্যালু অফ বন্ড বা ডেপ্ট একই কথা। এটা শর্টকাট ফর্ম হচ্ছে বড় হাতের বি। এটা সূত্র হচ্ছে টোটাল ইন্টারেস্ট বাই কস্ট অফ ডেপ্ট, অথবা আমরা শর্টকাটে বলতে পারি আই বাই কেডি। আচ্ছা, তারপর দেখেন আচ্ছা ভ্যালু অফ ফার্ম ভি সমান এস প্লাস বি। ভি সমান এস প্লাস বি, ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বললে আমাদের ভি ভি সমান হচ্ছে এস প্লাস বি। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা ডাব্লিউএসিসি যাই বলে না কেন, এটা বের করতে হচ্ছে কে জিরো। কে জিরো বের করার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে ইবিআইটির মান দেওয়া থাকলে, একটা ইবিআইটির মান না দেওয়া থাকলে। তো দেখেন যদি আমাদের ইবিআইটির মান দেওয়া থাকে তাহলে কে জিরো সমান হবে ইবিআইটি বাই ভি গুণ 100। লেখা আছে ইফ ইবিআইটি ইজ গিভেন, এটা যদি দেওয়া থাকে। অথবা যদি এটা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের ভ্যালিডিটি অথবা প্রুফ বলা থাকলে, বা আমাদের যদি ইবিআইটির মান দেওয়া না থাকে, আমরা সেক্ষেত্রে কে জিরো সমান ইউজ করবো এস বাই বি গুণ কেই প্লাস বি বাই ভি গুণ কেডি। মানে এইটা আমাদের ইবিআইটি দেওয়া না থাকলে এটা তো ইউজ করব, অথবা দুইটা ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে যদি কোথাও কোনো প্রমাণ করতে বলে ভ্যালিডিটি প্রুফ, সেক্ষেত্রে আমরা কে জিরোর মান বের করব এই সেকেন্ড সূত্র দ্বারা। এরপরে দেখেন আছে মার্কেট প্রাইস পার শেয়ার বা পি জিরো বের করতে বললে সেটা হবে ভ্যালু অফ শেয়ার এস ভাগ এন এস। এস ভাগ এন এস, ভ্যালু অফ শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তো মুখস্থ রাখলে যথেষ্ট। পাঁচটা সূত্রের সাহায্যে মূলত আমাদের এই অঙ্কগুলো করতে হয়। সবাই 2 মিনিট পড়েন এই সূত্রগুলো, সবারই জানাশোনা আছে, তারপর 2 মিনিট স্ক্রিনে আছে, একটু পড়েন, আমি অঙ্ক করাবো। আচ্ছা, এবার আসেন আমরা একটা অঙ্ক করি, যেখানে আমাদের মূলত অনেকগুলো এন্ট্রি বলছে, এনআই অ্যাপ্রোচ অনুযায়ী কিছু কিছু বিষয় চাইছে, আমরা সেইগুলো একটু কমপ্লিট করব। এটা হচ্ছে নতুন বইতে সি 21 নম্বর অঙ্ক, পেজ নাম্বার হচ্ছে 1268 পেজ। দেখেন নতুন বইয়ের পেজ নাম্বার 1268 পেজ বের করেন। ভাই সাল বলে দেন ভাই। এটা কোনো ইউনিভার্সিটি কোশ্চেন না, বইয়ের কোশ্চেন। আচ্ছা। পাইছেন আপনারা? স্যার সূত্রের আছে student। হ্যাঁ ভাই পাইছি। হয়েছে স্যার। দেখেন লিপটন ট্রেডিং কোম্পানি
আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটির মান দেওয়া আছে 4 লাখ। লিপটন ট্রেডিং কোম্পানিজ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটির মান দেওয়া আছে 4 লাখ। দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে এর মান দেওয়া আছে 12%। 16% ইন্টারেস্ট ইজ অন এ বন্ড ইনভলভিং এ টোটাল ইন্টারেস্ট অফ টাকা 1,60,000। অর্থাৎ এই লাইনটা বলছে যে সুদের হার 16% দেওয়া আছে, যা যে বন্ডের মধ্যে সুদ টোটাল সুদের পরিমাণই দেওয়া আছে 1,60,000 টাকা। মানে আমাদের আগে থাকতো কি যে এরকম একটা বন্ডে টাকা থাকতো, দেখা গেল আমাদের 16 লাখ টাকা থাকতো বা 20 লাখ টাকা থাকতো, তার উপরে যে সুদের হার এটা আমরা কেটে দিতাম। তো এখানে টোটাল ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে এবং সুদের হারটা দেওয়া আছে, মানে তাহলে টোটাল ডেপ্টের পরিমাণটা আমাদের দেওয়া নেই। তো আমাদের ডেপ্ট লাগবে কিনা সেটা দেখবো আমরা পরে। আমাদের যে মানটা দেওয়া আছে এটা যে যে কাজে লাগাবো, তাহলে এই 16%কে বলা হয় কস্ট অফ ডেপ্ট বা কেডি, আর 1,60,000 হচ্ছে ইন্টারেস্ট বা আয়। দ্য নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি ইজ 10,000। প্রতিষ্ঠানের নাম্বার অফ শেয়ারটা ছিল 10,000 টাকা। রেকর্ডে বলছে ইউজিং এনআই অ্যাপ্রোচ, এনআই অ্যাপ্রোচ ব্যবহার করে 1 নম্বর বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, ভ্যালু অফ শেয়ার বের করতে বলছে এস এর মান। আমরা একটু আগে সূত্র দেখছি, এস এর সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস আই বাই কেই। তো দেখেন সেই হিসেবে আমরা রিকোয়ার্ড ওয়ান লিখছি, উইনো ইবিআইটি মাইনাস উইনো এস সমান ইবিআইটি মাইনাস আই বাই কেই। ইবিআইটির মান দেওয়া আছে 4 লাখ, আই মানে টোটাল ইন্টারেস্ট পরিমাণ 1,60,000, আর কস্ট অফ ইকুইটি কে এর মান দেওয়া আছে 12%। 12%, এটা হচ্ছে 12% হবে, এখানে 16% ভুলে পড়ে গেছে। 12%, দেখেন তো এটা ক্যালকুলেশন করলে 20 লাখ হয় কিনা। হ্যাঁ ভাই। পার্সেন্টেজ তো উল্টে গেছে। ওকে, এটা গেল এস এর মান বের করলাম। এরপর নাম্বার 2 তে বলছে দেখেন টোটাল মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, বি এর মান বের করতে বলছে। বি সমান কি সূত্র ছিল, আই বাই কেডি। বি সূত্র কি ছিল, আই বাই কেডি। তাহলে আই মানে হচ্ছে টোটাল ইন্টারেস্ট, আর হচ্ছে আমাদের কেডি মানে কস্ট অফ ডেপ্ট। একটু আগে বলছি টোটাল ইন্টারেস্ট আমাদের 1,60,000, আর কস্ট অফ ডেপ্ট কেডির মান হচ্ছে 16%। তাই আমরা দেখেন আই এর মান 1,60,000, আর হচ্ছে আপনার কস্ট অফ ডেপ্ট কেডির মান 0.16 দিলাম, দিলে আমাদের টাকা বেরোলো 10 লাখ। টোটাল ডেপ্টের পরিমাণ হচ্ছে 10 লাখ, যার উপর 16% সুদ দিলে 1,60,000 হয়। তারপর বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম, ভি সমান এস প্লাস বি। ভি সমান হচ্ছে আমাদের এস প্লাস বি। অর্থাৎ আমরা 1 নম্বরে এস এর মান পাইছি 20 লাখ, আর এই 2 নম্বরে বির মান পেলাম 10 লাখ। তাহলে 20 লাখ আর 10 লাখ মোট হচ্ছে 30 লাখ। তাই দেখেন এই যে আমাদের লেখা হয়েছে রিকোয়ার্ড 3 দিয়ে ক্যালকুলেশন দ্য মার্কেট ভ্যালু অফ ফার্ম বি, ভি সমান ভি সমান এস প্লাস বি, 20 লাখ আর 10 লাখ মোট 30 লাখ। তারপরে হচ্ছে দেখেন ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট বা কে জিরো আর কি। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট বা ডাব্লিউএসসিসি আমরা যেটাই বলি না কেন, কে জিরোর মান বের করতে বলছে। কে জিরো সূত্র দুইটা বলেছিলাম, একটা হচ্ছে ইবিআইটির মান দেওয়া থাকলে আর না দেওয়া থাকলে। যখন ইবিআইটির মান দেওয়া আছে তখন আর আমার অন্যদিকে তাকানোর দরকার নেই। ইবিআইটির মান দেওয়া থাকলে আমরা কে জিরো সূত্র বলছিলাম ইবিআইটি বাই ভি গুণ 100, ইবিআইটি ভাগ ভি গুণ 100। তাহলে ইবিআইটির মান দেওয়া আছে দেখেন 4 লাখ, আর ভির মান হচ্ছে আমাদের উপরে আমরা একটু আগে বের করছি 30 লাখ। তো দেখেন আমরা সেই সূত্রটা ইউজ করছি, আইবিআইটি বাই ভি গুণ 100 দিলে আমাদের 13.33% আসছে। আমরা এই সূত্রটা কেন ইউজ করছি বুঝতে পারছি তো, আমাদের অঙ্কে ইবিআইটির মান দেওয়া আছে এই কারণে, ঠিক আছে। জি ভাই, ভাই 3 4 হয়ে গেছে, 3 হয়ে গেছে। সবই সূত্র, হ্যাঁ 3-এ তো ভ্যালু বলছে ভি সমান এস প্লাস বি, ভি ও সমান এস আচ্ছা, প্লাস বি, এস 1 এবং 2 যোগ করলে ভির মান পাবা। হ্যাঁ। আচ্ছা, পরে কে জিরো সূত্র এটা ইউজ করলাম। 5 নম্বরে বলছে মার্কেট প্রাইস পার শেয়ার পি জিরো বের করতে বলছে। আমরা একটু আগে বলছি পি জিরো সূত্র হচ্ছে এস ভাগ এন এস। এস ভাগ এন এস, এস মানে টোটাল শেয়ার আর এন এস মানে নাম্বার অফ শেয়ার। তো আমাদের টোটাল শেয়ার এস এর মানটা আমরা পাইছি রিকোয়ারমেন্ট ওয়ানে। রিকোয়ারমেন্ট ওয়ানে আমাদের এস এর মান পাইছিলাম 20 লাখ, আর নাম্বার অফ শেয়ার দেখেন আমাদের ওই অঙ্কে লাস্টের লাইনে বলা আছে নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি 10,000। তাহলে দেখেন আমরা এখানে লিখছি রিকোয়ার্ড 5 দিয়ে ক্যালকুলেশন মার্কেট প্রাইস পার শেয়ার পি জিরো, উইনো পি জিরো সমান এস ভাগ এন এস। আমাদের শেয়ার প্রতি মূল্য বেরোচ্ছে 200 টাকা। 5টা রিকোয়ারমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আছে? না ভাই।
আচ্ছা, এরপরে দেখেন যে কথাগুলো বলছে এই সূত্রগুলো লেখানোর দরকার হয় না, এগুলো আমরা আগেও জানি। ইপিএস এর সূত্রটা একটু খেয়াল করি আমরা। আমরা সবাই মোটামুটি আর্নিং ম্যানেজমেন্টের অঙ্ক আমি করাইছি, বা এই ক্যাপিটাল স্ট্রাকচারের এর আগের যে সিস্টেমটা ইপিএস বের করা। তো ইপিএসটা আমরা কিভাবে, ইপিএস এর সূত্রটা আমাদের কি ছিল বলেন তো? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতাম, তারপরে হচ্ছে ট্যাক্স বাদ দিতাম, তারপরে হচ্ছে প্রিপেড ডিফেন্স বাদ দিতাম, ওইটা হ্যাঁ, ভাই। ওইটাই। মানে আমি মেইনলি সূত্রটা জিজ্ঞেস করছিলাম। আমাদের মূলত সূত্রটা ছিল এরকম যে ইএটি অথবা ইএসসিএস ভাগ নাম্বার অফ শেয়ার, এটা হচ্ছে ইপিএস এর সূত্র ছিল। এখন ইএটি বা ইএসসিএস আমরা কিভাবে পাইতাম? প্রথমে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতাম, ইন্টারেস্ট বাদ দিয়ে তার থেকে আমরা বাদ দিতাম ট্যাক্স, তার থেকে আমরা পিডি বাদ দিতাম, এইভাবে আমরা সিরিয়াল ওয়াইজ যাইতাম। তাহলে আমাদের এখানে অঙ্কটা সেরকম করতে হবে, যেহেতু আমাদের ইপিএস চাইছে, আমরা আমাদের সেই সূত্রটা যদি লিখতে যাই যে ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার, তাহলে সেই ইএটি আমরা কিভাবে পাবো সেইটা আমাদেরকে দেখাইতে হবে। এখন কথা হচ্ছে ইএটি আমরা কিভাবে পাই? ইএটি আমরা পাই প্রথমে ইবিআইটি থেকে আই মানে ইন্টারেস্ট বাদ দিই, তারপরে আমরা ট্যাক্স বাদ দিই। তো আমাদের সেই কথা অনুযায়ী অঙ্কে কিন্তু ট্যাক্সের কোনো রেট দেওয়া নেই, আছে? অঙ্কে কি ট্যাক্সের কোনো না, রেট দেওয়া মানে আছে? নাই। তাহলে এখন খেয়াল করেন, যদি ট্যাক্সের রেট দেওয়া না থাকে, যদি ট্যাক্সের রেট দেওয়া না থাকে, তাহলে আমরা প্রথমে যে যা করি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা ইবিটি পাই, আর ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে তখন ইএটি পাইতাম। তাহলে আমাদের এই অঙ্কে ইবিটি আর ইএটি একই, যেহেতু ট্যাক্স রেট নাই। ট্যাক্স রেট না থাকলে ইবিটি এবং ইএটি কি হবে? একই একই হবে। হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র ইবিআইটি থেকে আয় বাদ দিতে হবে এবং নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ দিলে আমরা আমাদের ইপিএস এর মানটা পেয়ে যাচ্ছি এই রিকোয়ারমেন্টের জন্য। কথা কি বোঝা গেছে? হ্যাঁ। দেখেন 6 নম্বরে আমরা লিখছি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে এই উপরের অংশটুকুর নাম মূলত আমরা পাবো হচ্ছে ইএটি, আর নাম্বার অফ শেয়ার তো 10 লাখ। এই নাম্বার অফ শেয়ার আমরা কোথায় পাবো? আমাদের অঙ্কে কিন্তু নাম্বার অফ শেয়ার 10 লাখ না, সরি এটা ভুল হচ্ছে, নাম্বার অফ শেয়ার হবে 10,000। শূন্য একটু বেশি পড়ে গেছে, 10,000। ক্যালকুলেশন করে দেখেন তো 24 হয় কিনা। হ্যাঁ ভাই। ওকে। আচ্ছা, তাহলে ইপিএস এর বিষয়টা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন 7 নাম্বার বলছে ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস বের করতে বলছে। দেখেন ডিপিএস এর বিষয়টা হচ্ছে ডিভিডেন্ড পেইড পার শেয়ার। এই ডিপিএস এর একটা রেট সাধারণত উল্লেখ থাকে, ডিভিডেন্ডের একটা রেট। যেমন হচ্ছে আমরা যখন প্রিফার্ড, আমরা যখন এই যে এই অঙ্ক এর আগেও করছি, তখন আমরা যেমন প্রিফার্ড ডিভিডেন্ড বের করতাম যখন, তখন 8% প্রিফার্ড স্টক এরকম একটা পার্সেন্টেজ দেওয়া থাকতো। তারপরে 12% প্রিফার্ড স্টক এরকম একটা বিষয় দেওয়া থাকতো। তো আমাদের দেখেন তো এই জায়গায় কোনো কোনো স্টকের উপর কোনো পার্সেন্টেজ দেওয়া আছে যে আমরা লভ্যাংশ দেব? না, দেওয়া নেই। নাই। ডিভিডেন্ড পার শেয়ার দিয়ে দেবো, শেয়ার প্রতি যে লভ্যাংশ দেবো এরকম কোনো পার্সেন্টেজ বা কোনো শেয়ার সেরকম বলা নাই। তাহলে এই কথাটা একটু মনে রাখবেন, যদি অঙ্কের মধ্যে ডিভিডেন্ডের জন্য কোনো শেয়ার প্রতি রেট উল্লেখ না থাকে, তাহলে সেই অঙ্কের ইপিএস এবং ডিপিএস সমান হয়। কি বললাম? যদি ডিভিডেন্ডের জন্য কোনো রেট শেয়ার প্রতি উল্লেখ না থাকে, যে কত পার্সেন্ট হারে ডিভিডেন্ড দিতে হবে, পার্সেন্টেজটা যদি শেয়ার প্রতি উল্লেখ না থাকে, তাহলে সেই অঙ্কের জন্য ইপিএস এবং ডিপিএস কি সমান। সমান হবে। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। তো দেখেন এই কারণে আমরা 7 নম্বরে বলছি যে ক্যালকুলেশন অফ ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস, ইপিএস সমান ডিপিএস সমান টাকা 24। ভাই ডিভিডেন্ড থাকলে কি হবে? ডিভিডেন্ড রেট থাকতো তখন এরকম আসতো যে ধরো মনে করো উপরে থাকতো 12% প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল 1 লাখ টাকা, তখন আমরা ওই 1 লাখের উপর 12% কাটলে 12,000 টাকা, ওইটাই হতো ডিপিএস। সরাসরি টাকা কেটে দিতাম, এর জন্য কোনো সূত্র নাই। ঠিক আছে? তখন তুমি হয়তো সূত্রটা এইভাবে বানাইতে পারতে, ডিপিএস সমান টোটাল ক্যাপিটাল গুণ পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড, এরকম। এছাড়া কিছু না। ঠিক আছে? মানে ক্যাপিটাল যা থাকবে, সেই ক্যাপিটাল টোটাল ক্যাপিটালের উপর যে ডিভিডেন্ডের রেট থাকবে, ওই রেটটা কাটলেই তুমি ডিপিএস এর মান পাবে। ওকে ভাই।
আচ্ছা, পরে 8 নম্বরের ওই যে পার্সেন্টেজ অফ লেভারেজটা বলছে, এটার সলিউশন এখানে নাই বইতে। ওখানে যেটা দিছে ওইটা সূত্রটা তোমরা একটু মুখস্থ রাখো, জাস্ট এটা মানে তেমন কোথাও আসে না টেক্সটটা আসলে। হয়েছে একটা অঙ্কেই দেওয়া আছে যে পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লেভারেজ বলছে সূত্র টোটাল ডেট বাই ভ্যালু অফ ফার্ম গুণ 100টা যা দিছে, এটা একটু মনে রাখবো আর কি, ঠিক আছে? এটা একেবারে কেটে দিতে বলতেছে এমন না, ওটা যা দিছে ওই জায়গায় লিখে রাখবো, মানে ওইটাই মুখস্থ করবো আর কি। পার্সেন্টেজ অফ লেভারেজ যদি বলে টোটাল ডেট ডিভাইডেড বাই ভ্যালু অফ ফার্ম গুণ 100, জাস্ট এই আর কিছু না। এটা যদি কেউ মুখস্থ না করতে চাও সমস্যা নেই, তবে পরীক্ষা হলে যাওয়ার আগে একবার দেখে যাও, যদি কোনো সময় দিয়ে বসে। আজ পর্যন্ত কখনো দেই নাই, দিতেও পারে, বলা যায় না কিছু। তাহলে ওইটা বইতে যে সূত্রটা আছে ওই সূত্র অনুযায়ী বসাই দিলে মান হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ভাই। আচ্ছা, এরপরে প্রবলেম B9। এই প্রবলেম B9টা মনে হয় নতুন পুরাতন বই একই আছে হয়তো, আমি একটু তারপর ক্লিয়ার হয়ে দেখতেছি। যেহেতু নতুন বই নাম্বার উল্লেখ নাই, তাহলে মনে হয় B9 একই আছে। হ্যাঁ ঠিক আছে, লিভার ফর্ম P আর Q। আচ্ছা, নতুন বইতে B9 বের করো, এটা হচ্ছে পেজ নাম্বার 1239। পাইছেন হ্যাঁ আপনারা? ভাই পাইছি। তো দেখেন ওখানে বলছে ফ্রম দ্য ফলোইং সিলেক্টেড ডাটা ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ফার্মের ভ্যালু বের করেন ভি, যেখানে বলছে পি অ্যান্ড কিউ, দুটো ফার্ম আছে, বিলঙ্গিংস টু দ্য হোমোজেনিয়াস রিস্ক ক্লাস আন্ডার দ্য নিট ইনকাম অ্যাপ্রোচ বা এনআই অ্যাপ্রোচ অনুযায়ী। এখানে আছে দেখেন দুইটা ফার্ম, তাদের ভ্যালু বের করতে বলছে, তাহলে ভি বের করব। বলছে লিভার্ড ফার্ম পি আর আনলিভার্ড ফার্ম কিউ। লিভার্ড এবং আনলিভার্ড ফার্ম আমরা মোটামুটি সবাই জানি। লিভার্ড ফার্ম মানে কি, যার ডেপ্ট আছে সে হচ্ছে লিভার্ড ফার্ম, আর যার ডেপ্ট বা সুদ, ডেপ্ট এবং ইন্টারেস্ট যার থাকে আর কি, সে হচ্ছে লিভার্ড ফার্ম। আর যার ডেপ্ট বা ইন্টারেস্ট থাকে না সে হচ্ছে আনলিভার্ড ফার্ম, আমরা এগুলো সবাই জানি। তো সেই জন্য দেখেন লিভার্ড ফার্ম পি বলছে ইবিআইটির মান সবারই সমান। তারপরে দেখেন ইন্টারেস্ট লিভার্ড ফার্মের জন্য 75,000 বলছে, আনলিভার্ড ফার্মের কিছু থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ ইন্টারেস্ট থাকলে সে তখন আর আনলিভার্ড হয় না। আর আমাদের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বা কে এর মান দেওয়া আছে 20%। সো দেখেন প্রথম কথা হচ্ছে, আমি নিচের লাইন আর পড়লাম না, ওটা আমি পরে বোঝাচ্ছি। এই যে মানটুক দেওয়া আছে প্রথম অবস্থায় আপনাকে ওখানে বলছিল ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ভির মান বের করতে। আমরা প্রথম অংশটুক এই তথ্যগুলো থেকে আমাকে আগে ভির মান বের করতে হবে, করলাম। এবার লাস্টের লাইনে যে দেখেন বলছে হুইচ অফ দ্য টু ফার্ম হ্যাজ অ্যান অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আন্ডার দ্য এনআই অ্যাপ্রোচ। ওই দুইটা ফার্মের মধ্যে কোন ফার্মের হ্যাজ অ্যান অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার মানে বাংলা হচ্ছে কাম্য মূলধন কাঠামো, যাদের কাছে বই আছে লিখে রাখেন। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের নিচে দিয়ে দাগ দিয়ে লেখেন কাম্য মূলধন কাঠামো। দুইটা ফার্মের মধ্যে কার কাম্য মূলধন কাঠামো আছে। কাম্য মূলধন কাঠামোটা কি জিনিস আমি বুঝাচ্ছি, আপনারা শুধু ওখানে আগে বাংলা লিখে রাখেন। বাংলা লিখছেন কাম্য মূলধন কাঠামো? ভাই এনআই অ্যাপ্রোচের নিচে লিখবো? অপটিমাম। না, অপটিমাম ক্যাপিটাল আচ্ছা স্ট্রাকচার এটার বাংলা হচ্ছে কাম্য মূলধন কাঠামো। আচ্ছা বুঝছি। এখন আসেন কাম্য মূলধন কাঠামো, এটার বৈশিষ্ট্যটা কি একটু বুঝতে হবে। কাম্য মূলধন কাঠামোর বৈশিষ্ট্য হচ্ছে যে ফার্মের ব্যয় কম কিন্তু ভ্যালু বেশি। যে ফার্মের ব্যয় কম কিন্তু কি বেশি, ভ্যালু বেশি, সেই ফার্মটা হচ্ছে কাম্য মূলধন কাঠামো। মানে ব্যয় কমায়ে ফার্মের ভ্যালু বাড়াইতে হবে, যে পারবে সেই হচ্ছে কাম্য মূলধন কাঠামোয় আছে। তাহলে এটা কি, বিষয়টা কি ক্লিয়ার আপনারা? যে ফার্মের ব্যয় কম কিন্তু কি বেশি, ভ্যালু বেশি, ভ্যালু বেশি। এই ফার্মটাই হচ্ছে কাম্য মূলধন কাঠামো। এখন দেখেন এই শর্ত অনুসারে ভ্যালু দরকার আর হচ্ছে ব্যয় দরকার।
কারণ আমার কম্পেয়ার করতে হবে। আর ব্যয় মানে এখানে হচ্ছে K0, ব্যয় মানে হচ্ছে কি K0। K0। তাহলে আমাদের এই ফার্মের K0 এবং ভ্যালু দরকার, যেহেতু ভ্যালুর মান তো প্রথমেই বলছে। আর এই লাইনটার কারণে আমাদের আবার কি বের করতে হবে, K0 বের করতে হবে। কারণ ভ্যালুর বিষয়টা তো আমাকে প্রথম লাইনেই বলে দিচ্ছে, তাহলে আমরা ভ্যালু তো অ্যাজ ইউজুয়াল বের করব। আর এই নিচের এই লাইনটির কারণে এই লাইনে অবশ্যই একটা কমেন্ট আসবে। কমেন্টটা কিভাবে দেব, যার ব্যয় কম সেই হিসেবে দেব। তাহলে ব্যয় কম বলতে আমার K0 বের করতে হবে। তাহলে এই অঙ্কটায় আমাদের প্রথম অবস্থায় কমেন্টের আগ পর্যন্ত ভ্যালু বের করতে হবে এবং K0 বের করতে হবে। এই বিষয়টুকু কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে। যেহেতু একাধিক প্রতিষ্ঠান আছে, সেহেতু আমরা একটা ছক কাটছি। আমরা প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভির মান চাইছে, তো আমরা এখানে জানি ভি সমান এস প্লাস বি। ভি সমান কি এস S প্লাস বি। তাহলে ভির মান বের করতে গেলে আমাকে এস এর মান লাগবে এবং বির মান লাগবে, তাই তো? হ্যাঁ। ভির মান বের করতে গেলে আমাকে এস এর মান লাগবে এবং বির মান এর লাগবে। মান। তাহলে এস এর মান এবং বির মান আমাকে আগে লাগবে। আমরা জানি এস এর সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস আই বাই কেই। ইবিআইটি মাইনাস আই বাই কেই। K। তাহলে এখন এই কারণে দেখেন আমরা এখানে প্রথমে শুরু করছি এস এর মান বের করতে হবে, যে জন্য প্রথমে আমরা ইবিআইটির মানটা লিখছি। সেখান থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিছি। তো ইন্টারেস্ট যেহেতু আমাদের লিভার্ড এবং আনলিভার্ড জড়িত, পি ফার্মের ইন্টারেস্ট থাকবে, এটাই স্বাভাবিক। লিভার্ড ফার্মের, কিউ ফার্মের কোনো ইন্টারেস্ট নাই, তাই ফাঁকা। তাহলে দেখেন ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিলাম 75,000, পি ফার্মের বাদ দিলে থাকলো 1,50,000, আর কিউ ফার্মের বাদ দিলাম হচ্ছে 2,25,000। এই ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে যে এনআই লেখা যায় বা এনআই পাওয়া যায়, বিষয়টা কিন্তু আমি, এই যে সূত্রটা আমাদের ছিল ইবিআইটি মাইনাস আই বাই কেই, অথবা বলছিলাম এনআই বাই কেই। তার মানে ইবিআইটি থেকে আই বাদ দিলে এনআই পাওয়া যায়, কেই তো থাকলো সবার জন্য সমান। তো আমাদের এখানে সূত্রের সুবিধার্থে আমরা ইবিআইটিতে এনআই ইউজ করব। তাহলে দেখেন আমরা এনআই পাইছি 1,50,000, 2,25,000। এনআইটা কেন ইউজ করছি বোঝা গেছে? হ্যাঁ। আর এবার লাগবে আমার কেইর মান, তাই কেই লেখে কেইর মানটা বসাই দিচ্ছি আমরা। 20% যেমন উল্লেখ ছিল, কস্ট অফ ইকুইটির মান হচ্ছে 20% উল্লেখ ছিল, সেটা আমরা বসাই দিলাম। এবার আমরা পরে দেখেন সূত্র লিখছি, এস সমান এনআই বাই কেই, যার প্রত্যেকের এনআই কে কেই দ্বারা ভাগ দিচ্ছি। 1,50,000 ভাগ 20%, 7,50,000। আর 2,25,000 ভাগ 20%, 11,25,000। এস এর মানটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার লাগবে বির মান। আমাদের বি সূত্র আই বাই কেডি মনে আছে? বি সূত্র একটু আগে করছি আই বাই কেডি। তাই আমরা এখানে দেখে লিখছি বি সমান হচ্ছে আই বাই কেডি বা টোটাল ইন্টারেস্ট বাই কস্ট অফ ডেপ্ট। হচ্ছে টোটাল ইন্টারেস্ট আর কস্ট অফ ডেপ্ট কে ভাগ করলে আমরা টোটাল ঋণের পরিমাণ পাবো। তো দেখেন আমাদের পি ফার্ম যেহেতু লিভার ফার্ম ছিল, এর সবকিছুই থাকবে, ইন্টারেস্ট এবং ডেপ্ট সবই থাকবে, ডেপ্টের পরিমাণ। তো আমাদের দেখেন ইন্টারেস্ট ছিল 75,000 টাকা, আর কস্ট অফ ডেপ্ট ইন্টারেস্টের রেট ছিল 15%। তাই 75,000, 0.15 দিছি 5,00,000। আচ্ছা, এখানে কিন্তু এই যে ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 15%, 75,000, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে সুদের সুদ টোটাল 75,000? কারণ আমরা কিন্তু অনেকেই কাটি, টাকা দেওয়া থাকলে আবার সুদ কাটি। মনে করেন এরকম লেখা থাকতো যে 15% ডেপ্ট 75,000 টাকা, তাইলে কিন্তু 75,000-এর উপর 15% কাটে তারপরে সুদ বের করতে হতো। কিন্তু এখানে কিন্তু ইন্টারেস্ট সরাসরি বলে দিচ্ছে যে এটা ইন্টারেস্টের টাকা, আর কত পার্সেন্ট হারে সেই পার্সেন্টেজটা হচ্ছে 15%। তাই দেখেন আয় মানে টোটাল ইন্টারেস্ট 75,000, আর সুদের হার 0.15, 5,00,000। এটা পি ফার্মের জন্য। কিউ ফার্মে তো ঋণ এবং সুদের হার কিছুই থাকবে না। বির বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা, এবার আমাদের যে ভ্যালু বের করার প্রয়োজন, ভি সমান এস প্লাস বি। পি ফার্মের এস হচ্ছে আমরা পাইছি 7,50,000, আর এটার হচ্ছে আমরা আপনার বি পেলাম 5,00,000, মোট 12,50,000। আর যেহেতু আমাদের হচ্ছে কিউ ফার্মের বি থাকে না, শুধু এস যেটা, এটাই তার ভ্যালু। এটা ছিল 11,25,000, এটাও তাই, দেখেন 11,25,000। এরপর আমাদেরকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা K0 বের করার প্রয়োজন। আমাদের যেহেতু কমেন্ট চাইছে, সেহেতু আমাদের K0 লাগবে। K0 এর জন্য আমরা বলছিলাম যে ইবিআইটির মান দেওয়া থাকলে চোখ বুঝে আমাদের যে একটা সূত্র, প্রথম সূত্রটা ইউজ করবো। তো ইবিআইটি বাই ভি গুণ 100। ইবিআইটির মান দেওয়া ছিল 2,25,000, আর প্রত্যেকের ভ্যালু আমরা একটু আগে পাইছি, যে ভির মান এখানে পাইছি, আর গুণ 100 দিলে আমাদের প্রথমটার জন্য 18% বের হয়েছে এবং পরেরটার জন্য 20% বের হয়েছে K0। দেখেন এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? না। ওকে। তাহলে এখন আসেন, আমাকে লাস্টে যেটা বলছিল যে কোন ফার্মটার হ্যাজ অ্যান অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আছে।
আমরা কি বলেছিলাম, যার K0 কম কিন্তু ভ্যালু বেশি, মূলত সেই ফার্মেরই কি থাকবে, কাম্য মূলধন কাঠামো থাকবে। তো দেখেন হিসাব অনুযায়ী পি ফার্মের, এই দুইটা ফার্মের ভিতর K0 কম হচ্ছে পি ফার্মের, তাহলে পি ফার্মের পার্সেন্টেজ হচ্ছে 18% এবং ভ্যালু এসে দাঁড়াইছে হচ্ছে দেখেন 12,50,000। দেখেন এই দুইটা পাশাপাশি আছে, তাহলে K0 কষ্ট কম, আমাদের ভ্যালুও বেশি, তাহলে আমরা বলতে পারি পি ফার্মে হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আছে। হ্যাঁ। দেখেন তাই কমেন্টের মাধ্যমে এই লেখাটা হয়েছে যে the P firm has an optimum capital structure because K0 of P firm is lower and value is higher than Q firm. বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, তো এই যে সিস্টেমটা করালাম এই অনুযায়ী একটা ইউনিভার্সিটি কোশ্চেন আপনারা করবেন। C41 নতুন বইতে 2013 সালে আসছে, অঙ্কটা আরো দু একটা সালে আসছে, সেটা পুরানো বইতে এভাবে হয়তো মার্ক করা আছে। আপনারা C41টা করবেন, আর হচ্ছে এর সাথে সাথে নতুন বইয়ের C42টা করবেন, এই দুইটা অঙ্ক জাস্ট করবেন, C41 এবং C42। ঠিক আছে, এই সব এনআইএফ প্রশ্ন অনুযায়ী C41টা এখানে আমরা দুইটা ফার্ম দিছি, ওইখানে আছে 4টা ফার্ম, শুধু আর কিছু না, কমেন্ট টমেন্ট কিছুই নাই। হচ্ছে আর হচ্ছে C42টা জাস্ট মানগুলো দেওয়া আছে, সূত্র অনুযায়ী বসাই দেবেন, আর কিছু না। পারা যাবে? হ্যাঁ ভাই।